ছক ভাঙা আন্দোলনের কথা প্রথম থেকেই বলা হয়েছিল সিপিআইএম এর তরফ থেকে। ছক ভাঙা প্রার্থী তালিকাও কি হলো? সেলিমদার, রসায়নটা কি? মানে সমস্ত প্রার্থী তালিকায় প্রত্যেকটা নির্বাচনের ক্ষেত্রে অনেক রকমের কেমিস্ট্রি দেখা যায়, অনেক রকমের ফিজিক্স দেখা যায়, এবারের রসায়নটা কি হলো? আমি কেমিস্ট্রি ফিজিক্স ল্যাবরেটরিতে বসে নেই। রাজনীতি একটা প্রয়োগ, প্র্যাকটিক্যাল। সেখানে দাঁড়িয়ে আমরা আন্দোলন সংগ্রাম থেকে যারা উঠে এসছে, নতুন প্রজন্মের যারা আছে, যারা সিনিয়র আছেন, ভেটেরান আছেন, তার একটা কম্বিনেশন আছে এবং লড়াই ময়দান থেকে উঠে আসা মুখগুলোকে আমরা সামনে এনেছি, যারা সারা বছর ধরে মানুষের পাশে থাকবেন, মানুষকে নিয়ে কাজ কারবার, তাদের নিয়েছি এবং আরও কিছু আসবে। এর মধ্যে কোনো ছক খুঁজো না। ছকটা হচ্ছে আন্দোলনে, সংগ্রামে। নির্বাচনে হচ্ছে প্রস্তুতি এবং পরিকল্পনা, সেটা আমরা সার্বিকভাবে গড়ে তুলেছি। দুটো ইন্টারেস্টিং ফ্যাক্টর আমরা দেখলাম যে প্রবীণ প্রজন্ম যেমন রেখেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অম্বর মৈত্র মতো, তেমনই নতুন প্রজন্ম এক ঝাঁক। কারণ আপনাদের তো বৃদ্ধতন্ত্রের কথা বলা হতো, অভিজ্ঞতা, নতুনত্ব, সেই মেলবন্ধন কি মানে কোনো মেসেজ দিতে চাইলেন? কমিউনিস্ট পার্টিতে বামপন্থী আন্দোলনে বিভিন্ন ডিকাডের লিডারশিপ থাকে, প্রত্যেক দশকের আলাদা অভিজ্ঞতা থাকে, চ্যালেঞ্জ থাকে, মোকাবিলা করার জন্য লড়াই সংগ্রাম থাকে। সেজন্য আমাদের দেখতে হয় যে সব দশকের প্রতিনিধিত্ব আছে কি না। তোমরা দেখবে এই লিস্টে সেই সব দশকেরই প্রতিনিধিত্ব আছে। প্রথম থেকে এই জল্পনাও হচ্ছিল যে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা প্রার্থী হচ্ছেন কিনা। এখনো পর্যন্ত যে তালিকা, তাতে মোহাম্মদ সেলিমের নাম কোথাও নেই। মোহাম্মদ সেলিম কোনো বার্তা দিতে চায় মানুষের কাছে? হ্যাঁ, আমি রাজ্য সম্পাদক, তাও আগে পার্টি সিদ্ধান্ত অনুযায়ী মেনে নিয়েছিলাম। এখন আমি কিছুটা সিদ্ধান্ত নেওয়ার অংশীদার হয়েছি এবং সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে 294টা আসনেই শুধু সিপিএমের প্রার্থী নয়, যেখানে বামফ্রন্ট এবং বাম শরিক ছাড়াও বাম সহযোগীরা লড়াই করবে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য। আমাকে ছুটে বেড়াতে হবে, আমি প্রতিদিন ছুটে বেড়াচ্ছি, তুমি দেখো। এবং সংগঠনকেও মজবুত করতে হবে। আর লড়াইটা দীর্ঘমেয়াদী, সেই লড়াইয়ে নতুন প্রজন্মের নেতৃত্বকে গড়ে তুলতে হবে। সে কাজে আমি বেশি জোর দেবো। ভূমিপুত্র বা ভূমিকন্যাদেরও অনেক ক্ষেত্রে সরানো হয়েছে। পানিহাটির আন্দোলন, মানে আরজি করের আন্দোলন যারা করেছিলেন, সেই কলতান দাশগুপ্তকে পানিহাটিতে আপনারা প্রার্থী করেছেন। এক্ষেত্রে কি কিছু আলাদা কোনো কৌশল কাজ করেছে বা আলাদা কোনো বার্তা আপনি দিতে চেয়েছেন? আমরা কোনো ভূমিপুত্র, ভূমিকন্যা এই তত্ত্বে বিশ্বাস করি না। সংবিধান অনুযায়ী দেশের, রাজ্যের যে কোনো প্রান্তে যে কেউ প্রার্থী হতে পারে, কিন্তু সবসময় সিপিএমের সময় এসব প্রশ্ন ওঠে, অন্যদের ক্ষেত্রে হয় না। মোদি যখন এসে গুজরাট থেকে বেনারস দাঁড়িয়েছিলেন, তখন বললে মাস্টার স্ট্রোক। আর কলকাতা থেকে কলতান যদি পানিহাটিতে যায়, যে রাজ্য যুব নেতা ছিল, যে ওই আটকাচ্ছিল যখন গাড়ি মীনাক্ষীরা, যাতে তোমরা জানতে পারলে, সংবাদ মাধ্যম পরে জানলো, আগে সিপিআইএমের কর্মীরা, ছাত্র যুবরা যেন গেল, মহিলারা গেল, সেখানে দেখবে কলতানও সেখানে ছিল। কলতান এই অভয়া জাস্টিস ফর আরজি করে জেল খেটেছে, তাকে মিথ্যা মামলা স্বীকার করা হয়েছে। তাকে যখন পুলিশ যে কমিশনারের বরখাস্তের দাবিতে যখন আমরা ওখানে অবস্থান করছিলাম লালবাজারের সামনে, সেখান থেকে যখন সে বাড়ি ফিরছিল ভোরে, তখন তাকে তুলে নেওয়া হয়। যখন তার স্ত্রী হচ্ছে একেবারে অ্যাডভান্স স্টেজে আছে, তার কন্যা জন্ম দিচ্ছে, তখন তাকে মিথ্যা মামলায় তৃণমূল আর দালাল পুলিশ তাকে ফাঁসিয়েছিল। তাহলে আমরা যখন ন্যায়ের জন্য লড়াই করছি, ন্যায়ের প্রতিষ্ঠার জন্য যে লড়াই করছি, সেই লড়াই যারা প্রথম সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছে, মানুষকে আমরা বলেছি তোমাদের প্রতিনিধিত্ব তারাই করতে পারে। আপনারা যখন প্রার্থী তালিকা ঘোষণা করছিলেন, তার কিছুক্ষণ আগেই বিজেপির তরফ থেকেও প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং নন্দীগ্রাম, ভবানীপুর দুটো আসন থেকেই শুভেন্দু অধিকারী তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। মমতা বলেন তিনি 294টা আসনে লড়াই করেন, শুভেন্দু বলতে পারে 294 হতে পারবে। ওদের লোক কমে গেছে, আমি কী করতে পারি? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পথেও নামলেন, আন্দোলন করলেন। তিনি একাধিক বার্তা দিচ্ছেন যে সাধারণ মানুষের যে সমস্যা গ্যাস নিয়ে, তার জন্য তিনিই প্রতিবাদ করছেন, সেই বার্তা দিতে চাইলেন। আমরা অভয়ার সময় থেকে বলছিলাম পথে এবার নামো সাথী, কিন্তু আমরা দেখছি এখন রতি মহারথীরাও পথে নামছে। ভালো, সাথীরা আগে নেমে গেছে, এখন আর রাস্তা দখল হয়ে গেছে, এখন নামলে কোনো লাভ নেই। তিনি এতদিন কালোবাজারি, মূল্যবৃদ্ধি, বেকারি, দারিদ্র্য, অশিক্ষা, আলু চাষিদের সমস্যা, 100 দিনের কাজের সমস্যা, সেসব নিয়ে নামলেন না কেন? এখন ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, এখন তো লোকই তাকে নবান্ন থেকে নিচে নামাবে, ইতিমধ্যে ঠিক করে নিয়েছে। আমি গণনা কখনোই করিনি, কখনোই করব না। এরা মানুষকে অসম্মান করা হয়। এরা বিজেপি তৃণমূল আগে থেকে সব ডেটা ঠিক করে দেয় আর তারপরে সেই মতো গণনা করে দেয়। আমরা তো এটা করতে পারি না। আমরা মানুষ গুনছি। মানুষ যদি
মানুষের শক্তি নির্মাণ করছি। এ রাজ্যের মানুষ ঐক্যবদ্ধ হলে, সংঘবদ্ধ হলে, জাত পাত ধর্ম বর্ণ মন্দির মসজিদ নির্বিশেষে, উত্তর দক্ষিণ নির্বিশেষে সবাই এককাট্টা হয়ে দাঁড়ালে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করে এখানে আবার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা যায়, ভোটাধিকার ফিরিয়ে আনা যায়, নাগরিক অধিকার ফিরিয়ে আনা যায়, সব শিল্প কলকারখানা তৈরি করা যায়, কৃষিকে আবার সাফল্যের জায়গায় নিয়ে যাওয়া যায়, ফসলের দাম পাওয়া যায়, 100 দিনের কাজ চালু করা যায়, বেকারদের সমস্ত শূন্য পদে নিয়োগ করা যায় এবং সেখানে দাঁড়িয়ে যত টেম্পোরারি আছে, কন্ট্রাকচুয়াল আছে, তাদেরকেও পার্মানেন্ট করা যাবে। দুটো চর্চিত নাম তালিকায় আপনাদের নেই, শতরূপ ঘোষ আর সৃজন ভট্টাচার্য, সেটাও কি একরকম স্টান্ট বা কৌশল? এগুলো স্টান্ট কেন হবে? আমরা সবাই তো লড়ি না, এটা তো ভালো। তোমরা যারা বলছিলে সিপিএমে প্রার্থী খুঁজে পাওয়া যায় না, এখন আমাদের প্রার্থী তালিকা ঘোষণার পরে অনেকেই আছে যারা প্রার্থী হতে পারতেন বা ভবিষ্যতে হবেন বা অতীতে হয়েছেন। কিন্তু আমরা আমাদের প্রচারটাকেও সংগঠিত করতে হবে। নির্বাচন আমাদের কাছে একটা রাজনৈতিক সংগ্রাম, সেই রাজনৈতিক সংগ্রামকে পরিচালনা করতে হলেও আমাদের, আমি সবসময় বলি, তেজি ঘোড়া অনেক আছে। তাহলে সেখানে দাঁড়িয়ে সবাইকে সব খেলায় নামানো হয় না, সব দৌড়ে সবাই নামে, রাখতে হয়। আছে এরা নিজেরা চায়নি নির্বাচনে প্রার্থী হতে, এরা চেয়েছে প্রচারে মুখ্য নেতৃত্ব দিতে। ছকভাঙা আন্দোলনের কথা প্রথম দিন থেকেই বলেছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলছেন সংগঠনের কাজ এবং এরকম অনেক তেজি ঘোড়া রয়েছে যারা এবার 2026-এর নির্বাচনের আগে তাদের সংগঠনের কাজটাই করবেন, আর সেক্ষেত্রে মানুষের রায়ের ওপরই ভরসা রাখছেন তারা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।